আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে প্রেমেন্দ্র মিত্র রচিত করাল কর্কটের দ্বিতীয় পর্ব। সকাল হলেও বিপদ বাড়লেও বই কমল না। আগে শোবার জায়গা পাওয়া দুষ্কর হয়েছিল, এদিন দাঁড়িয়ে থাকাই দুষ্কর হয়ে উঠল। সমস্ত দ্বীপ রাঙা হয়ে গেছে কাকড়াই। তারা পাহাড়ে পর্যন্ত ক্ষুধার জ্বালায় গিয়ে উঠেছে। স্থির হয়ে কোথাও দাঁড়াবার উপায় নেই। অনবরত গা ঝেড়ে চলে না বেড়ালে তারা কামড় দেবেই, একটি নয়, একসঙ্গে 50টি। সেদিন কিভাবে গেল ভালো করে স্মরণও হয় না। আহার নেই, নিদ্রা নেই, সারাদিন ছুটে বেড়াচ্ছি। কাকড়া মেরে মেরে হাত পা অবশ হয়ে গেছে, আর হাতের লাঠি নাড়তেও ইচ্ছা করে না। কোনো রকমে একটু নড়ে বেড়াবার শক্তিটুকু আছে। সমস্ত দ্বীপে বড় কোনো গাছ নেই, থাকলেও এই কাকড়াদের হাত থেকে নিস্তার পেতাম না। সন্ধ্যার সময় পায়ের একটা আঙুল কাটা গেল। কাকড়াটাকে লাঠির বাড়ি মেরে গুড়িয়ে ছাড়লাম, কিন্তু তার দাঁড়া ততক্ষণ জম্পেশ হয়ে পায়ে বসেছিল। আগের রাত্রে মশাল জ্বালা হয়েছিল, এ রাত্রে সমস্ত অন্ধকার। কে মশাল জ্বালবে, কে কোথায় আছে তারই খোঁজ হয় না। কোনো উপায় না দেখে অবশেষে পাহাড়ের দিকে ছুটতে শুরু করলাম। সেখানে হয়তো কাকড়ার ভিড় একটু হালকা হবে ভেবে, কিন্তু সে আশা বৃথা। যতদূর যাই সেই এক কাকড়ার সমুদ্র। তবু যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ যুঝব মনে করে এগিয়ে চললাম। এধারে পাহাড় ঢালু হয়ে উঠেছে, তার গাময় সেই কাকড়ার লাল ছোপ। অনেক উপরে উঠলে হয়তো নিষ্কৃতি পেতে পারি মনে করে ক্লান্ত পথ টেনে টেনে চলতে লাগলাম। পাহাড়ের গায়ে নানা জায়গায় ছোট ছোট গুহা। এরই একটির মধ্যে শুয়ে নিশ্চিন্ত মনে মরতে পারলেও যেন সুখ পায় মনে হচ্ছিল। হঠাৎ একটা কথা মনে পড়াই চমকে উঠলাম। এতক্ষণ এই কথাটি মনে পড়েনি, এমনই আমি নির্বোধ। পাহাড়ের গায়ে অজস্র শুকনো ঘাস রয়েছে। একটি ছোট গুহা বেছে তার ভেতর থেকে কাকড়া তাড়িয়ে যদি গুহামুখে এই শুকনো ঘাস জড়ো করে আগুন করতে পারি, তাহলে তো কাকড়া ঢুকতে পারে না। জানি সে ক্ষণিকের নিষ্কৃতি। বরাবর সে আগুন বজায় রাখবার মতো ঘাস জোগাড় করতে আমি পারবো না। শেষ পর্যন্ত কাকড়ারা ঢুকবেই, কিন্তু তবু কিছুক্ষণের জন্যে তো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবো। তারপর আসুক মৃত্যু। সেই আশায় যেন নতুন বল পেয়ে উন্মত্তের মতো শুকনো ঘাস সংগ্রহ করে ছোট একটি গুহা খুঁজে তার মুখে জড়ো করতে লাগলাম। এই ছোট গুহার ভেতরেও কাকড়া ঢুকেছে, কিন্তু চেষ্টা করলে তাদের মেরে গুহাটি নিরাপদ করা বোধ হয় যেতে পারে। অবশ্য যদি বাইরে থেকে নতুন কাকড়া আর ঢুকতে না পারে। ঘাস সংগ্রহ প্রায় শেষ হয়েছে। অন্তত 4-5 ঘন্টা সে ঘাসের আগুন বেশ জ্বলতে পারবে বুঝে গুহার ভেতরে ঢুকতে যাব। এমন সময় মাথা ঘুরে গুহার মুখে ঘাসের ওপর মুখ গুজে পড়ে গেলাম। তৎক্ষণাৎ কোমরের ওপর প্রচণ্ড এক কামড় অনুভব করলাম। সঙ্গে সঙ্গে মরমর করে কি যেন ভেঙে গেল, এবং তারও একটি অংশ দেহে ফুটল বুঝতে পারলাম। এক খামচা পেটের কাছে মাংস সমেত কাকড়াটিকে যখন ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলাম, তখন মনে পড়ল ওয়েস্টকোটের পকেটে টিকার বীজের শিশি ছিল, সেইটাই ভেঙেছে। সে নিয়ে তখন মাথা ঘামাবার সময় নেই। তাড়াতাড়ি গুহায় ঢুকে অনেক কষ্টে পাথর ঠুকে আগুন জ্বেলে গুহার মুখে শুকনো ঘাস ধরালাম। ধীরে ধীরে গুহার মুখে আগুনের বেড়া তৈরি হয়ে গেল। বেড়া ডিঙিয়ে কাকড়ারা আর ঢুকতে পারবে না। এবার ভিতরে কাকড়া মারায় মন দিলাম। হাত আর চলে না, তবু প্রাণপণে 8 ঘন্টা চেষ্টার পর গুহার ভিতরটা নিরাপদ করা গেল। তখন আর দেহের সার ছিল না। কাঠের মতো পড়ে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। যখন উঠলাম গুহার দরজার আগুন নিভে গেলেও ভেতরে তাপ ছিল। দেখলাম বাইরে কাকড়া গিজগিজ করলেও ভেতরে তারা ঢুকতে পারছে না। গুহার ভেতরে যে শুকনো ঘাস অবশিষ্ট ছিল তা দিয়েই আবার কষ্ট করে আগুন জ্বাললাম। আগুন আর বড় জোর ঘন্টা 2-1 আমাকে বাঁচাতে পারে, তবু সেটুকুই যথেষ্ট। সমস্ত শরীরে ভয়ঙ্কর উত্তাপ ও বেদনা বোধ করছিলাম। বেদনা হওয়া আশ্চর্য নয়, সমস্ত দেহ অসাড় হয়নি এই আশ্চর্য। কিন্তু গায়ে আমার এসব কি? ঘাসগুলো বেশ ভালো করে জ্বলে ওঠা মাত্র নিজের গায়ের দিকে চেয়ে কেঁপে উঠলাম। আমার সর্বাঙ্গে বসন্তের গুটি বেরিয়েছে। বুঝলাম যে বীজে একদিন দস্যুদের মারবার কল্পনা করেছিলাম, তাই ভাঙা শিশি দিয়ে আমার গায়ে ঢুকে এই রোগের সৃষ্টি করেছে। প্রথমটা ভয় হচ্ছিল, শেষে মনে হলো তাতে আর কি, মরতে তো হতোই।
বেশিক্ষণ জ্ঞানও রইল না। জ্বরের ঘোরে খানিক বাদে বেহুশ হয়ে পড়লাম। কদিন যে কী অবস্থায় কেটেছিল জানি না। চোখের মধ্যে কি করেছি না করেছি তাও মনে নেই। সেবার যদি মরতাম কোনো কষ্ট পেতে হতো না। আমার জ্ঞান ছিল না। একদিন সকালে হঠাৎ চোখ খুলে মাথা পরিষ্কার হয়ে গেল। দেহ অত্যন্ত দুর্বল, নড়তে কষ্ট হয়, তবু কেমন যেন ভালো মনে হচ্ছিল। চেষ্টা করে উঠে বসলাম। তারপরেই মনে পড়ল সব কথা। কোথায় সেই কাকড়ার পাল? গুহামুখে চেয়ে অবাক হয়ে গেলাম। সেখানে মরা কাকড়ার খোলা স্তূপাকার হয়ে আছে। গুহামুখে অতি কষ্টে দাঁড়িয়ে দেখলাম চারদিকে স্তূপাকার মরা কাকড়ার খোলা। দুর্বল দেহেও প্রাণ রক্ষার জন্য সব করতে হলো। কেমন করে সে পাহাড় থেকে গড়িয়ে নেমেছিলাম, কেমন করে আহার না পেলেও পাহাড়ের খোদলে খোদলে জমা বৃষ্টির জল খেয়ে প্রাণ বাঁচিয়েছিলাম, সেসব বর্ণনার দরকার নেই। খাবার জিনিসের অভাবে ঘাসের দানা খেয়ে থাকতাম। তখন বুঝেছিলাম মানুষ সব কিছু করতে পারে। দিন চারেক বাদে শরীরে একটু বল পেলাম। পাহাড় ছাড়িয়ে ক্রমশ দস্যুদের বাসস্থানের দিকে অগ্রসর হতে লাগলাম। সেখানে যে ভয়াবহ দৃশ্য দেখলাম তার জীবনে ভুলতে পারবো না। চারধারে শুধু মরা কাকড়ার খোলা, আর তারই মাঝে মাঝে মানুষের কঙ্কাল। কাকড়ারা কেন মরেছে জানি না, কিন্তু সমস্ত মানুষ যে নিঃশেষ করে মেরেছে এটা নিশ্চিত। যে জলদস্যুর ভয়ে একদিন ওদিকের সাগরে যেতে মানুষের হৃদস্কম্প হতো, তারা এমনই করে নিঃশেষ হয়ে যাবে কে জানত। এইখানেই আমার গল্প শেষ। সেই ভয়ঙ্কর দ্বীপ থেকে কেমন করে একটি ছোট নৌকায় করে বাইরে এসেছিলাম, কেমন করে সেই পথে একটি বাণিজ্য তরী আমায় তুলে নিয়েছিল, সেসব কথা বলবো না। এই অদ্ভুত কাহিনী অবশ্য কাউকে বলিনি। বললে তারা আমায় পাগলা গারদে না দিলেও চাকরিতে নিশ্চয় রাখতো না। তারা ভাবতো এরকম অদ্ভুত স্বপ্ন যে দিনে দুপুরে দেখতে পারে তার নিশ্চয় মাথা খারাপ, তাকে একটা হাসপাতালের কর্তা করে রাখা যায় না। তাদের বলেছিলাম যে স্টিমার ডোবার পর আমি কোনো রকমে ভাসতে ভাসতে সেই পাহাড়ের গায়ে ঠেকি। সেখানেই আমায় একটি বাণিজ্য জাহাজ উদ্ধার করে। গল্প শেষ হয়ে গেলে সুধীর জিজ্ঞাসা করল, আচ্ছা জ্যাঠাবাবু, কাকাগুলো কিসে মরল? তা ঠিক জানি না, তবে আমার একটা অনুমান আছে। কি জ্যাঠাবাবু? শুনলে তোরা হাসবি, তবু বলি। সেটিকার বিষ থেকেই কাকড়াদের ভেতরেও মহামারী হয়নি। আজকালকার কোনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ করেছেন যে মানুষের অধিকাংশ রোগ পশুপক্ষী এমনকি সমুদ্রের জীবজন্তুদেরও হয়।